সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করব। দেখো, পৌষ্টিকতন্ত্র শুরু হয় হলো এই যে মুখছিদ্র, ঠিক আছে? মুখছিদ্র থেকে শুরু হয়ে এই পায়ু পর্যন্ত, ঠিক আছে? যে পথটা দিয়ে খাবার আসে এবং খাবার হজমের যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এই পুরো অঙ্গগুলো নিয়ে যে তন্ত্র গঠিত তা হচ্ছিল পৌষ্টিকতন্ত্র। তাহলে পৌষ্টিকতন্ত্র শুরু হচ্ছিল কি, এই যে মুখছিদ্র, মুখ গহ্বর, এগুলো খাদ্যনালী, পাকস্থলী, এই যে হচ্ছে যকৃৎ, এই যে অগ্নাশয়, এই যে ক্ষুদ্রান্ত, এই যে বৃহদান্ত, এই যে পাইপ, হচ্ছে মলাশয় গঠন, তারপর হচ্ছে পাইপ। এখন দেখো, এই পৌষ্টিকতন্ত্রের কাজ হচ্ছে হলো খাদ্য পরিপাক করা এবং এই খাদ্য শোষণ করে আমাদের রক্তে সরাসরি সরবরাহ করা। এখন কথা হচ্ছে হলো, আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো হচ্ছে জটিল খাদ্য। এই জটিল খাদ্য আমাদের শরীর সরাসরি শোষণ করতে পারে না। এই জটিল খাদ্যগুলোকে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণায় পরিণত করে, যা এই যে এ থেকে ক্ষুদ্রান্ত থেকে বিভিন্ন রক্তনালীর এই খাবারগুলি শোষণ করে নিয়ে নেয়। ঠিক আছে? তো আমাদের দেখো, এই যে মুখছিদ্রের মধ্যে দিয়ে খাবার যখন আমাদের মুখ গহ্বরে প্রবেশ করে, তখন আমাদের জিহ্বার নিচ থেকে, জিহ্বার নিচে দুইটা গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে আমরা যে গ্রন্থি দুটাকে আমরা বলি লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে টায়ালিন নামক এক ধরনের এনজাইম নিঃসৃত হয়। কি বলছি? টায়ালিন নামক এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, যা আমাদের খাবারকে পিচ্ছিল করে দেয় এবং স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যকে শর্করা বা মল্টোজে পরিণত করে। আর মল্টোজ হচ্ছে মিষ্টি, তাই দেখা যায় আমরা খাদ্য চিবিয়ে মুখের মধ্যে রাখলে এটা মিষ্টি লাগে। তো এই খাবার এটা টায়ালিন দ্বারা মিশ্রিত হয়ে পিচ্ছিল হয়ে এই খাদ্যনলী বা ইসোফাগাস, এটাকে বলা হয় ইসোফাগাস বা খাদ্যনলী, এর মধ্যে দিয়ে খাবার এটা সংকোচন প্রসারণের মাধ্যমে এটা আমাদের পাকস্থলীতে চলে আসে। পাকস্থলীর গায়ে কতগুলা গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে এক ধরনের রস বেরোয়, যাকে বলা হয় পাচক রস। এই পাচক রস খাদ্যকে হজমে আরো সাহায্য করে। আসলে পাচক রসের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো খাদ্যটা এই পাকস্থলীতে এসে পাচক রসের সাথে মিশ্রিত হয়। মিশ্রিত হওয়ার পর এই পাকস্থলীর পরবর্তী এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের মধ্যে যখন খাবারটা আসে, তখন আমাদের এই যে যকৃৎ, এটা ছিল আমাদের শরীরের সবথেকে বৃহত্তম গ্রন্থি। এই যকৃতের মধ্যে এর দুটো থলি আছে। এই থলির মধ্যে থাকে গেল, এই থলি দুটোকে বলা হয় পিত্তথলি। এই পিত্তথলির মধ্যে পিত্তরস নামক এক ধরনের রস সঞ্চিত হয়। খাবার যখন ডিওডেনামের মধ্যে দিয়ে আসে, তখন এই পিত্তথলি থেকে পিত্তরস এই খাবার সাথে মিশে পিত্তরস হওয়ার স্নেহ জাতীয় খাদ্যকে হজমে সাহায্য করে, মানে ভাঙতে সাহায্য করে। এদিকে আবার আছে অগ্নাশয়। এই যে অগ্নাশয়, পাতার মতো দেখতে অগ্নাশয়। এই অগ্নাশয় থেকে 4 ধরনের এনজাইম নিঃসৃত হয়। আর এনজাইমটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যা খাবারের সাথে খাবারের মধ্যে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, কিন্তু নিজে বিক্রিয়া করে না। তো এই অগ্নাশয়ের মধ্যে আবার যে 4 ধরনের এনজাইম নিঃসৃত হয়, এটা হচ্ছিল ট্রিপসিন, একটা এটা আমি লিখে রেখেছি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেজ আর হচ্ছে অ্যামাইলেজ। তো ট্রিপসিন আর কাইমোট্রিপসিন এটা হচ্ছে আমিষ জাতীয় খাবারকে হজমে সাহায্য করে। আমিষ জাতীয় খাবার মানে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। কে সাহায্য করে? অগ্নাশয় থেকে নিঃসৃত হওয়া ট্রিপসিন ও কাইমোট্রিপসিন। কি বলছি? অগ্নাশয় থেকে নিঃসৃত হওয়া এনজাইম ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন স্নেহ বা চর্বি অর্থাৎ তেল জাতীয় খাবারকে, আমিষ জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। আর পিত্তথলি থেকে যে পিত্তরস খাবার সাথে মিশে, এটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। আর এই অগ্নাশয় থেকে লাইপেজ নামক আরেকটা এনজাইম নিঃসৃত হয়। লাইপেজও স্নেহ জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। লাইপেজ স্নেহ জাতীয় খাবার হজমে সাহায্য করে। এছাড়াও
অগ্নাশয় থেকে অ্যামাইলেজ নামক এক ধরনের এনজাইম নিঃসৃত হয় যা শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। তারপরে এই খাদ্যটা ডিএনএর মধ্যে দিয়ে এই ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ আর হচ্ছে লাইপেজ, পিত্তরস এগুলোর সাথে মিশ্রিত হওয়ার পর এই খাবারগুলি এই ক্ষুদ্রান্তের মধ্যে চলে আসে। দেখো ক্ষুদ্রান্তের মধ্যে যখন আসে তখন খাবারগুলি অলরেডি সরল খাদ্যে পরিণত হয়, মানে টুকরো টুকরো খাদ্যে পরিণত হয়। তখন এই ক্ষুদ্রান্তের মধ্যে যখন আসে, ক্ষুদ্রান্তের তিনটা অংশ আছে। এই ক্ষুদ্রান্তের এই অংশটা হচ্ছে ডিউডিনাম, আর এই উপরের অংশটার নাম হচ্ছে হলো জেজুনাম, আর এই পরবর্তী অংশটার নাম হচ্ছে হলো ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের হচ্ছে তিনটা অংশ। আমরা তিনটা অংশ পেলাম। কি কি অংশ পেলাম? এই যে এই তিনটা অংশ, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই যে হচ্ছে ডিউডিনাম, এই পর্যন্ত। এই উপরের অংশ হচ্ছে হলো জেজুনাম, এটা হচ্ছে ইলিয়াম। আমাদের এটা মুখস্থ করতে হবে, ডিউডিনাম, জেজুনাম আর হচ্ছে হলো ইলিয়াম। এর মধ্যে যখন খাবারটা আসে তাহলে এই ক্ষুদ্রান্তের সাথে সরাসরি রক্তনালীর সাথে সংযুক্ত আছে। খাবারগুলো এখানে যখন আসে, এখান থেকে যাওয়ার সময় খাদ্য কণাগুলি, আমাদের প্রয়োজনীয় উপাদানগুলি এখান থেকে আর হচ্ছে হলো পানি, এটা রক্ত শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার পর এই অবশিষ্টাংশ এভাবে এই যে বৃহদন্ত্রে চলে আসে। এটা হচ্ছে বৃহদন্ত্র, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, আর এটা হচ্ছে হলো বৃহদন্ত্র বা ইন্টেস্টাইন বলা হয়। এটার মধ্যে যখন আসে তখন খাবারটা আবার এই যে এই পথ দিয়ে, এই বৃহদন্ত্রের মধ্যে দিয়ে, এখানে বৃহদন্ত্রের সাথে রক্তনালীর এই সাথে সংশ্লিষ্ট থাকে, ফলে রক্তের মধ্যে পানি এবং প্রয়োজনীয় উপাদান রক্তের মধ্যে চলে যায় এবং এই অপাচ্য বা অবশিষ্টাংশ এই যে মলাশয় বা কোলনের মধ্যে এসে জমা হয়। জমা হওয়ার পরে এই পায়ুপথে মল আকারে বেরিয়ে আসে। এই যে এই একটা অংশ দেখো বৃহদন্ত্রের, এই যে এই মাথায় একটা অংশ, বর্ধিত একটা অংশ আছে, এটাকে বলা হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এখানে এই বর্ধিত অংশটা বলা হলো অ্যাপেন্ডিক্স। অনেকের অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়ে থাকে যদি কোনো কারণবশত খাবারটা এদিকে ঢুকে পড়ে, তাহলে বের হওয়ার আর কোনো পথ থাকে না। যেহেতু বের হওয়ার কোনো পথ থাকে না, ফলে এখানে এই খাবার অবশিষ্টাংশ হচ্ছে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে এটা এই অংশটাকে ক্ষত করে দেয়, ফলে এখানে প্রচন্ড ব্যথা তৈরি হয়। যে ব্যথাটাকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিক্সের ব্যথা। তো যখন ব্যথা হয় তখন ডাক্তার কাছে গেলে ডাক্তার এখানে আগে একটা সুতো দিয়ে শক্ত টাইট করে বেঁধে দিয়ে এই অংশটা কেটে আলাদা করে ফেলে। আচ্ছা, এই যে আমাদের বৃহদন্ত্র আবার তিনটা পার্ট, কি বলছি? এই অংশটার নাম হচ্ছে হলো সিকাম, আর এটা হচ্ছে হলো কোলন, আর এটা হচ্ছে মলাশয়। তার মানে বৃহদন্ত্রের তিনটা পার্ট, কি কি পার্ট? সিকাম, কোলন আর হচ্ছে হলো মলাশয়। আর এই ক্ষুদ্রান্তের তিনটা পার্ট, এটা হচ্ছে ডিউডিনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। এই ডিউডিনাম, এটা জেজুনাম, এটা হচ্ছে ইলিয়াম। ঠিক আছে? এভাবে খাবারের পরিপাক হওয়ার পর খাদ্যটা আমাদের সরাসরি রক্তে চলে আসে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আমাদের পরিপাকতন্ত্র, এখানে আমাদের কিছু রোগ হয়ে থাকে। যেমন পাকস্থলীতে যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে হলো গ্যাস্ট্রিক। এখন কথা হলো গ্যাস্ট্রিক হচ্ছে কি, এই যে গ্ল্যান্ডগুলি আছে, মানে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রো। এই গ্রন্থিগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রো নামক গ্রন্থি। এই গ্রন্থি থেকে এই পাচকরস, আমাদের খাবার যদি অনিয়মিত বা অনিয়ন্ত্রিত হয়, তখন এখানে প্রচুর পরিমাণে পাচকরস, মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিঃসরণ হয় বা সিক্রেশন হয়। যখন বেশি পরিমাণ প্রয়োজনের সাথে বেশি পরিমাণ অ্যাসিড যখন এই গ্রন্থগুলো দিয়ে বেরিয়ে আসে, অ্যাসিড হচ্ছে পানির চাইতে হালকা, তাই অ্যাসিডগুলি ওই পাকস্থলীর মধ্যে থেকে এই উপরের দিকে চলে আসে। উপর দিকে যখন চলে আসে, তো অ্যাসিড তো তাই এই অংশটাকে একটু ক্ষত করে, ফলে এখানে আমাদের ব্যথা হয়। ফলে এই গ্যাস্ট্রিকের কারণে
আমাদের দেখা যায় অনেকের বুকের মধ্যে ব্যথা হয়, আবার এইটা অনেক সময় মুখের মধ্যে চলে আসে। ফলে এই টক অ্যাসিড তো আমরা জানি টক, এই টক টক জলীয় পদার্থগুলো এবারে চলে আসে, ফলে আমরা বুঝতে পারি হ্যাঁ টক বেরিয়ে আসে। অনেক সময় গলা অবধ থাকে, তাই অতিরিক্ত অ্যাসিড হলে এই বুক অথবা গলা অবধ এখানে যদি ই হয় ক্ষত হয়, তখন আমাদের বুকের মধ্যে ব্যথা হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকলে অনিয়মিত হলে এই স্টোমাকের মধ্যে বা ক্ষুদ্রান্তের মধ্যেও অনেক সময় ক্ষত হয়। যদি ক্ষত হয় তখন এটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো যে এই পাকস্থলী রোগটা হচ্ছে হলো গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস বলা হয়, অনেক সময় গ্যাস্ট্রাইটিস বলা হয়। এছাড়া এই অন্ত্রের মধ্যেও কিছু রোগ হয়ে থাকে। রোগগুলো হচ্ছে হলো সাধারণত এই বৃহদান্ত্রের মধ্যে যে রোগটা হয় তা হচ্ছে হলো আমাশয়। আমাশয় হলো দুই ধরনের, একটা হচ্ছে হলো এমিবিক আমাশয়, একটা হচ্ছে হলো বেসিলারি আমাশয়। কি বলছি, একটা হচ্ছে এমিবিক আমাশয়, একটা হচ্ছে হলো বেসিলারি আমাশয়। এমিবিক আমাশয়টা হচ্ছে হলো এক ধরনের অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর কারণে। কি বলছি, অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণী, এটা আমাদের এই অন্ত্রে বাসা বাঁধে। আর এই অন্ত্রের মধ্যে ঝিল্লি আছে, ঝিল্লি। এই ঝিল্লিগুলোকে এই অ্যান্টামিবা আক্রান্ত করে। আক্রান্ত করার ফলে আমাদের তলপেটে দেখা যায় প্রচুর ব্যথা হয় এবং কফ বা শ্লেষ্মা বের হয়। তাহলে এই এমিবিক আমাশয় যদি অ্যান্টামিবার কারণে যদি আমাশয়টা হয়ে থাকে, তখন এই আমাশয়কে বলা হয় এমিবিক আমাশয়। এছাড়া সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণেও এই অন্ত্রের মধ্যে আমাদের একটা সমস্যা দেখা যায়, যেটাকে বলা হয় বেসিলারি আমাশয়। তো কি বলছি, যদি অ্যান্টিমিবার কারণে যে আমাশয় হয় তাকে বলে এমিবিক আমাশয়, আর সিগেলা নামক ব্যাকটেরিয়ার কারণে যে আমাশয় হয় তাকে বলা হয়েছিল বেসিলারি আমাশয়। তো বেসিলারি আমাশয় যদি হয় তাহলে শ্লেষ্মার পরিমাণ বাড়ে, ব্যথাও বাড়ে এবং অনেক সময় এই ঝিল্লিগুলো বেশি আক্রান্ত হওয়ার ফলে পায়খানার সাথে রক্ত বের হয়। এই জন্য এটাকে অনেক সময় রক্ত আমাশয় বলা হয়ে থাকে। এই অন্ত্রের আর একটা রোগ হচ্ছিল কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য আসলে কোষ্ঠকাঠিন্য কোনো রোগ না, সহজে বুঝতে পারবা আমরা যদি সেলুলোজ জাতীয় খাবার মানে রাফেজ জাতীয় খাবার যদি কম গ্রহণ করি, তখন এই পাচ্য খাদ্যগুলি মানে পরিপাকৃত খাদ্যগুলি ক্ষুদ্রান্তে বৃহদান্তের মধ্যে যাওয়ার সময় প্রচুর পরিমাণে পানি বা খাদ্যের জলীয় অংশ শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার ফলে এই অপাচ্য খাদ্যগুলির মধ্যে পানির অভাব দেখা যায়। কি বলছি, এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত প্রচুর পরিমাণে জলীয় অংশ খাবার থেকে নিয়ে নেয়, ফলে এই অপাচ্য অংশ বা মল এটার মধ্যে পানির পরিমাণ কমে যায়। যখন পানির পরিমাণ কমে যায় তখন আমাদের মলটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে দেখা যায় যে ঠিক মতো এই মলটা আমাদের এই বৃহদান্ত থেকে পরিষ্কার হয় না, মশায় জমে থাকে। ফলে খাদ্যের থেকে অতিরিক্ত পানি শোষণ করার সময় অতিরিক্ত চর্বি শোষণ করে নিয়ে যায়, ফলে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমতে থাকে এবং এই অপাচ্য খাদ্যের পথটা ক্লিয়ার হয় না। ফলে এটা এই কোষ্ঠকাঠিন্য আরো অন্যান্য রোগের সৃষ্টি করে। তো আজকে আমরা কি জানলাম, পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র হচ্ছে হলো মুখসূত্র থেকে পায়ু পর্যন্ত দীর্ঘ পথ এবং খাদ্য হজমের সাথে যে সংশ্লিষ্ট অঙ্গসমূহ নিয়ে যে তন্ত্র গঠিত তাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। আর খাদ্য যে পথ দিয়ে যায় আমরা দেখলাম, মুখসূত্র দিয়ে ঢুকে মুখ গহ্বর ভিতর দিয়ে, তারপর হচ্ছে ইসোফাগাসের মধ্যে স্টোমাক বা পাকস্থলীতে আসে, তারপরে যকৃৎ থেকে পিত্তরস আর অগ্ন্যাশয় থেকে অগ্ন্যারস বা বিভিন্ন এনজাইমগুলি খাবারের সাথে মিশ্রিত হয়ে জটিল খাদ্যগুলি সরল খাদ্যে পরিণত হয়।
এবং এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে দিয়ে খাবারগুলি গিয়ে এই মলাশয়ে এসে জমা হয়, যা বায়ুপথে বেরিয়ে যায়। আর আমরা পাকস্থলীর রোগ বলছিলেন কি গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস। আর এই ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা রোগ হচ্ছে হলো ইন্টেস্টাইন, তিনটা রোগ হচ্ছে হলো এনিমিক আমাশয়, বেসিলিয়াস আমাশয় হলো কোষ্ঠকাঠিন্য। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা এটাকে আরো তোমাদের বইয়ে মনোযোগ সহকারে পড়বে এবং এটা সুন্দর করে শেখার চেষ্টা করবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।